চ্যাম্পিয়ন্স ট্রফির একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তখন এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রথম থেকেই ছিল বিতর্ক, কোন দল, বিশেষ করে আয়োজক পাকিস্তান স্বাভাবিকভাবেই বিসিসিআই পাকিস্তানের দল পাঠাতে অস্বীকার করে এবং তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন আইসিসি, পিসিবি এবং বিসিসিআই টানাপোড়েনের পর অবশেষে কিন্তু ভারতের জন্য তৃতীয় দেশ অর্থাৎ আরবে কিন্তু আয়োজন করা হয়। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে যেখানে পাকিস্তানের নিরাপত্তার একটা প্রশ্ন শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশেও তুলেছিল। মাঠ নিয়ে বিতর্ক প্রথমেই তৈরি হয়। আমরা যে নিউজিল্যান্ডের খেলোয়াড় রচিন রবীন্দ্র, তিনি কিন্তু আক্রান্ত হন এবং বলা যায় তার মাথায় বল লাগে, কেটে যায়, রক্তাক্ত হয়ে পড়েন মাঠেই। তো সেইখানে পাকিস্তানের আয়োজন নিয়ে একটা প্রশ্ন উঠে যায়। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু একদম শেষ মুহূর্তে আজ হাই ভোল্টেজ ফাইনাল খেলা হতে চলেছে, মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড, দুই শক্তিধর দেশ। এবং বলা যায় তাই নিয়ে কিন্তু আলোচনা করব আজকের 1 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, তারাও কথা বলবেন, খেলার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করবেন, তাদের মতামত দেবেন, কোন দল এগিয়ে আছে, ভারতে এগিয়ে আছে নাকি নিউজিল্যান্ড এগিয়েছে, তা নিয়ে আমরা কথা বলবো। সবচেয়ে বড় প্রশ্ন যে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাস যদি আমরা দেখি, প্রথম থেকে শুরু করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় ভারত এবং নিউজিল্যান্ডের খেলায় ভারত দিয়ে দল জয়লাভ করে। ভারত 249 রান করে, নিউজিল্যান্ড 205 রানে অল আউট হয়ে যায়। সেইভাবেই জয় পায় ভারত। নিউজিল্যান্ডের পর 44 রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পায় ভারত এবং দোসরা ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা মুখোমুখি হয়েছিল। নিউজিল্যান্ডকে হারানোর সুবাদে কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে ভারত। তখন মাঠের একদিকে যেমন দুবাইয়ে ভারত প্রত্যেকটা ম্যাচ খেলে এসছে, পাশাপাশি বলা চলে নিউজিল্যান্ড একবার হারানোর অভিজ্ঞতাও কিন্তু ভারতের রয়েছে। এবং ভারতের খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে, সেই ম্যাচও কিন্তু জয় পায় ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 264 রান করে ভারতীয় দল জয় পায়। বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু জয় পায় ভারত। বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটি দলকে হারিয়ে অর্থাৎ চ্যাম্পিয়ন্সের প্রত্যেকটি ম্যাচে জয় পেয়ে কিন্তু ভারত ফাইনালে উঠে এসছে। এইখানে দিয়ে অনেকটা আত্মবিশ্বাসী রোহিত শর্মার ব্রিগেড এবং তাই সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। আজকের ফাইনাল ম্যাচে কতটা এগিয়ে বা ভারত বা নিউজিল্যান্ড কতটা টেক্কা দিতে পারে, নিউজিল্যান্ডই বা কতটা এগিয়ে। দুই দেশের শক্তির বিচার করলে বলা যেতে পারে কেউ কিন্তু কম নয়। প্রত্যেকটা দলই কিন্তু, দুই দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং দুই দলকে সমানভাবে টেক্কা দিচ্ছে এবং যেহেতু নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে ভারত ফাইনালে উঠে এসছে, সেইভাবেই কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে ভারত। এখন পিচ অনেক কিছু নির্ভর করে। দুবাইয়ে আমরা জানি বল ঘোরে, তাই তো পার্থবাবু? ঘোরে না, স্লো উইকেট, একদম স্লো টার্নার। সব কিছু নিয়ে আজকের আলোচনা চলতে থাকবে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা যদি প্রথম থেকে দেখি, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম আয়োজন হয়েছে 98 সালে এবং সে সময় জয় পায় কিন্তু দক্ষিণ আফ্রিকা। যে দক্ষিণ আফ্রিকায় চোকার্স বলা হয়, অর্থাৎ বড় টুর্নামেন্টে এখনও সেভাবে ব্যর্থ। বিশ্বকাপ হোক বা টেস্ট ওয়ার্ল্ড কাপ হোক, সমস্ত কিছুতে কিন্তু ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। সেই দক্ষিণ আফ্রিকা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবার জয় পেয়েছিল। সেইভাবেই এবারের আজকের এই ফাইনাল খেলা দুবাইয়ের যে মাঠে অনুষ্ঠিত হতে চলেছে, ভারতের টিমে কারা থাকবেন, নিউজিল্যান্ডের টিমে কারা থাকবেন। আমরা যে ভারতীয় দলের বোলিং দেখা যায়, মোহাম্মদ শামি অবশ্যই খুব ভালো, ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। তারপরে রয়েছেন বরুণ চক্রবর্তী, মাত্র 2টো ম্যাচ খেলে 7 উইকেট নিয়েছেন। সুতরাং বোলিংয়ে, ব্যাটিংয়ে এবং অলরাউন্ডারের দিক থেকে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল রয়েছেন দুর্দান্ত ফর্মে। এবং ভারতের একটা ব্যর্থতা রয়েছে, সেটা হচ্ছে অধিনায়ক রোহিত শর্মার অফ ফর্ম। একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে 41 রান করা ছাড়া সেভাবে কিন্তু রোহিত শর্মা জ্বলে উঠতে পারেনি এবং তার ফর্মে ফেরাটা অত্যন্ত প্রয়োজন। বড় প্লেয়ার বড় ম্যাচে জ্বলে ওঠেন, এটা বারবার দেখা গেছে। রোহিত শর্মাকে পারবেন আজকের এই ম্যাচে জ্বলে উঠতে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আর রোহিত শর্মা জ্বলে উঠতে পারেন তাহলে ভারতের ক্ষেত্রে জয় অনেকটা সহজ হয়ে যাবে। এবং ভারতীয় দলের কথা যদি বলা হয়, শুভমান গিল রয়েছেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিরাট কোহলি, তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন। শ্রেয়াস আয়ার, তিনিও রানের মধ্যে রয়েছেন। এবং কেএল রাহুল দলের প্রয়োজনে কিন্তু তার ব্যাটে রান দেখা গেছে। অক্ষর প্যাটেল দলের প্রয়োজনে রান করছেন, রবীন্দ্র জাদেজাও। সুতরাং ব্যাটিংয়ের দিক থেকে যথেষ্ট এগিয়ে ভারত রোহিত শর্মার এই ব্রিগেড। এবং বোলিংয়ে মোহাম্মদ শামি রয়েছেন,
বরুণ চক্রবর্তী রয়েছেন, তারাও কিন্তু দলকে সাপোর্ট দিচ্ছেন। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা একদিকে যেমন অলরাউন্ডার, অর্থাৎ বোলিং ব্যাটিং দুই দিকে কিন্তু দলকে সহায়তা করছেন। এখন সব কিছু নির্ভর করবে আজকের খেলার শেষে, অর্থাৎ কোন দলের হাতে ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাই এখন বড় প্রশ্ন। দুবাইয়ের যে মাঠে খেলা অনুষ্ঠিত হতে চলেছে, আমরা জানি মাঠ স্লো, অর্থাৎ বোলারদের ক্ষেত্রে বিশেষ করে শেষের দিকে স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পায় এই মাঠে। আচ্ছা, টস একটা বড় ফ্যাক্টর। রোহিত শর্মার কিছুটা যদি বলা যায়, রোহিত শর্মা টসে কিন্তু অনেকটাই আনলাকি বলা যেতে পারে, যেখানে মহেন্দ্র সিং ধোনি ছিলেন টসের ক্ষেত্রে তিনি কিন্তু অনেকটা সফল টস জয়ের ক্ষেত্রে। শুধু টস জয় নয়, টস জয় বললে ছোট করা হবে, টস জয়, ম্যাচ জয় সব ক্ষেত্রে কিন্তু সফল মহেন্দ্র সিং ধোনি। সেদিক দিয়ে রোহিত শর্মার টস ভাগ্য যেন তার জন্য কিছুটা হলেও তার বিরূপ বলা যেতেই পারে। এবার দেখা যাক আজকে নিউজিল্যান্ডের কথা যদি বলি, কেন উইলিয়ামসন রয়েছেন, টিম লাথাম রয়েছেন, রচিন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডও কিন্তু কোনো মতে পিছিয়ে নেই, নিউজিল্যান্ডও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং একমাত্র ভারতের সঙ্গে হারা ছাড়া টুর্নামেন্টে কিন্তু যথেষ্ট ধারাবাহিক পারফর্ম করেই এসছে নিউজিল্যান্ড। বোলিংয়ের দিক থেকে মিচেল সার্টনার রয়েছেন, তারাও দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন সব কিছু নির্ভর করছে মাঠে খেলা যখন শুরু হবে সেই সময় কোন দল কীরকম পারফরমেন্স করতে পারেন, সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। প্রাক্তন খেলোয়াড় পার্থবাবু আপনাকে স্বাগত জানাই, রয়েছেন অতনুবাবু, আপনাকে স্বাগত। পার্থবাবু, প্রথমে আপনার কাছে যাই। আজকে দুবাইয়ে যে মাঠে খেলা অনুষ্ঠিত হতে চলে ফাইনাল ম্যাচ, আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাকে এগিয়ে রাখছেন আপনি? আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মুহূর্তে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া কাউকে এগিয়ে রাখছি না, ম্যাচটা আমি 50-50 ভাবছি। তবুও যদি আপনি বলেন আবেগের ক্ষেত্রে বলেন এবং ইন্ডিয়ার ধারাবাহিক পারফরমেন্সের ক্ষেত্রে বলেন 55-45 এইভাবে আমি ব্যাপারটাকে ভাবতে রাজি আছি। মূলত আমার ভাবনা 50-50 ম্যাচ, কিন্তু তবু 55, যেহেতু আবেগটা আছে ইন্ডিয়ার ফেভারে, ইন্ডিয়াকে 55 ভাবছি এবং হচ্ছে নিউজিল্যান্ড 45। ঠিক। আচ্ছা, 50-50 বলার তার কারণ ধারে বারে দুজনে ব্যালেন্স করেই। হ্যাঁ, আপনি কতগুলো জিনিস একটু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, যে মূলত আপনি যদি একটু এই খেলাগুলো মানে আগের ম্যাচগুলো যদি দেখে থাকেন, দেখবেন ইন্ডিয়ান পেস অ্যাটাকের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। মোহাম্মদ শামি বা একটা ওভার পর্যন্ত টেনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি থার্ড পেসার বা স্লো মিডিয়াম পেসার হিসাবে হচ্ছে আপনার মিডিয়াম পেসার হিসাবে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে আমরা ব্যবহার করছি। আমাদের কিন্তু জেনুইন পেসার কিন্তু টিমে কেউ নেই একদম, এই মানে শামি বাদে পুরোটাই স্পিন নির্ভর হয়ে গেছে এবং মূলত চারজন স্পিনার খেলছে। তার মানে উইকেটটা স্পিন সহযোগিতা করছে বলে চারজন খেলছে, একদম শর্ট, ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন যে মানে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মধ্যে শ্রেয়স আয়ার এবং বিরাট কোহলি এই দুজন বাদে কিন্তু ব্যাট খুব একটা ভালো জায়গায় সবাই কিন্তু করছে না, ধারাবাহিকতা নেই অ্যাকচুয়ালি। আর তার বাইরে যেটা বলবো যে স্পিনারদেরকে ইন্ডিয়ার মাটিতে কিন্তু জাস্ট কদিন আগেই এসে ইন্ডিয়াতে টেস্টে হোয়াইট আউট ওয়াশ করে দিয়ে চলে গেছে কিন্তু নিউজিল্যান্ড, একদম ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু স্পিন যে ওরা খুব ভালো খেলে এবং ওরা যে স্পিনটা খেলবার জন্য প্রস্তুত, সমস্ত কিছুই কিন্তু ওরা নিজেদেরকে সেইভাবে তুলে গেছে, ফলে ম্যাচটা কিন্তু খুব সহজ হবে না। ঠিক, এটা আপনাকে জানতে চাইবো যে রোহিত শর্মার অফ ফর্ম দলকে, রোহিত শর্মাকে ফর্মে ফিরবে না আজকে বড় ম্যাচ, বড় প্লেয়ার, অনেক সময় দেখা যাচ্ছে বড় প্লেয়াররা বড় ম্যাচেই ফেরেন। কিছু নাই, শুনুন, আমরা বিরাট কোহলিকে দেখলাম না পাকিস্তানে এসে কিরকম জ্বলে উঠলো, তারপর আবার আপনার নিয়ে আমাদের কি অস্ট্রেলিয়ার খেলা, অস্ট্রেলিয়া কত সুন্দর খেললো। তো এরা যদি 10 ওভার 8 ওভার যদি টিকে যায় তাহলে অপোনেন্ট টিমের খুব অসুবিধা। ঠিক,
রোহিত শর্মার মতো ব্যাটসম্যান যদি 8 ওভার 10 ওভার টিকে যায়, বুঝলেন। আর এই মুহূর্তে আমি মনে করি গোটা টিমের যা ব্যালেন্স আছে, বুঝলেন, ইন্ডিয়াকে হারানো খুব টাফ আছে। পার্থবাবু বললেন 50-50, আপনার মতে কীরকম? না, আমিও পার্থর সঙ্গে একমত আছি। পার্থ যেটা বলেছে 45-50, আমি ওর সঙ্গে একমত। একটু আমি এগিয়ে রেখেছি এই জন্য যে ইন্ডিয়া যেহেতু হারিয়েছে নিউজিল্যান্ডকে, সে পাস, ঠিক আছে, ওরা আমাদেরকে এখানে হারিয়ে গেছে, ঠিক আছে, ওটা পাস টুর্নামেন্ট। প্রেজেন্টে কিন্তু আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে এই টুর্নামেন্টেই তো একটু কিন্তু প্রেশার ওরা থাকবে, একটু ওরা প্রেশারে থাকবে। ঠিক ঠিক। নিউজিল্যান্ডে যদি বলি, রচিন রবীন্দ্র পরপর 2টো ম্যাচে কিন্তু সেঞ্চুরি করেছেন এবং বলা যেতে পারে এই মুহূর্তে রানের বিচারে রচিন রবীন্দ্রকে 2 দলের পরিসংখ্যান যদি দেখি, রচিন রবি কিন্তু সর্বোচ্চ স্কোরার। তো তার ফর্মে ফেরাটা, কারণ তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং স্পিনটাও দুর্দান্ত খেলেন। কেন উইলিয়ামসন তো রয়েছেনই, রচিন রবীন্দ্র এই যে ফর্ম, এটা ভারতের জন্য কতটা চিন্তার হয়ে উঠতে পারে পার্থবাবু? দেখুন, রচিন রবীন্দ্র স্পিনটা খুব ভালো খেলে বলে, মানে আমাদের ইয়েতে শুধু স্পিনটা ভালো খেলে না, হি ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, কোনো সন্দেহ নেই যে খুব বড় ব্যাটসম্যান। এবং যদিও কেন উইলিয়ামস এবং রচিন রবীন্দ্র এরা দুজন মিলে যদি দাঁড়িয়ে যায়, তাহলে ইন্ডিয়ার কপালে কিন্তু যথেষ্ট দুঃখ আছে। কারণ কি বলুন তো, যে এরা কিন্তু স্পিনটা যেহেতু ভালো খেলে দুজনই, এবং এরা ছোট ছোট 1-2 খেলে খেলে ম্যাচটাকে বের করে, শর্ট বল বা একটা লুজ বল পেলে সেটাকে 4 মারলাম, মানে খেলাটাকে যে গোটা যেটা বিরাট কোহলি করছে এই টুর্নামেন্টে, যে ফট করে অ্যাটাকে যাচ্ছে না, কিন্তু ও কিন্তু 1-2 খেলছে, একটা লুজ বল পেলে কেন উইলিয়ামস এবং রবীন্দ্র কিন্তু ঠিক একই স্টাইলে এই ক্রিকেটটা খেলছে, মানে অতি উৎসাহী হয়ে গিয়ে মানে চার্জ করে দিলাম, উইকেট মন্থর, বল পড়ে একটু স্লো এলো আমার ব্যাটে, আমি টাইমিং করতে পারলাম না। এই জায়গাতে কি হচ্ছে বলুন তো, এই জায়গাতে এই জিনিসটা করাটা খুব, এই উইকেটে খুব চাপের। তবু আমি একটা কথা বলবো, যদি ইন্ডিয়া টসে যেতে ব্যাট করে প্রথম দিকে, উইকেটটা কি হয়, প্রথম দিকে একটা হেভি রোলার দেওয়া থাকে, উইকেটটা একটা শক্ত থাকে প্রথম দিকটায়, প্রথম 10-12 ওভারে ব্যাটিং, মানে আমাদের ক্যাপ্টেনের যে এরকম মানে রোহিত শর্মার যে মানে অ্যাপ্লিকেশনসটা, মানে মুড অফ অ্যাপ্লিকেশনস, তাতে যদি রোহিত শর্মাকে ওই সময়ের উইকেটটা দেওয়া যায়, রোহিত শর্মা হয়তো বা সাফল্য পাবে। রোহিত শর্মা যদি সাফল্য পেয়ে যায়, ও যদি 25টা ওভার খেলে দেয়, তাহলে কিন্তু ম্যাচের রং বদলে যাবে। ঠিক। একটা বড় প্রশ্ন যে আজকের ম্যাচের জন্য টস কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে? দেখেন, টস তো ইম্পর্টেন্ট আছে, আবার দেখেন ইন্ডিয়া তো সবগুলোই আবার হেরেছে, বুঝলেন। তো দেখেন, খেলতে তো হবে মাঠে, বুঝলেন। ঠিক। টসটা আপনি বলতে পারেন আপনার মেন্টালি একটু সাপোর্ট পেলেন, আর কি শুনেন যে আমি ব্যাট করলাম বা আমার ইচ্ছা ছিল এটা, কিন্তু আলটিমেটলি আপনাকে ওই 22 গজে খেলতে হবে, বুঝলেন। আর ইন্ডিয়া দেখেন সবগুলো ম্যাচই টসে কিন্তু ম্যাচগুলো কিন্তু হেরেছে, কিন্তু বুঝলেন, তাও কিন্তু ইন্ডিয়া রান চেসও খুব সুন্দর করেছে। ক্ষেত্রে আনলাকি, সেটা কিন্তু এই টুর্নামেন্টে আবার দেখা গেছে। আনলাকি হলো, আমি শোনেন, এটা তো হাতে নাই, শোনেন, এটা তো কারো হাতে না, শোনেন, টস জেতারা কারো হাতে না। ঠিক। টস জেতা আমরা যে ধোনির কথা, ধোনি কিন্তু সেটা তো দেখেন একটা লাক তো ফ্যাক্টর আছে সব কিছুতে। আপনি সব কিছু করেন, লাক যদি না থাকে, অনেক সময় আমরা দেখি বল স্ট্যাম্পের উপর দিয়ে চলে যাচ্ছে, আউট হচ্ছে না, অনেক সময় একটা ক্যাচ ইজি উঠলো, বেল পড়েনি। তো ওটা লাক তো দেখেন একটু আপনার সাথ দিতেই হবে যে কোনো সাকসেস হতে গেলে, বুঝলেন, হালকা লাক লাগে। আচ্ছা, 2 দলের মধ্যে স্নায়ুর চাপে কারা থাকবেন বলে মনে হয়? দেখুন, ইন্ডিয়ান প্লেয়ারদের না স্নায়ু চাপটা একটা কম হবে, কারণ কি বলুন তো, ইন্ডিয়ান প্রচুর ম্যাচ খেলে। ম্যাচের ব্যাপারে ধরুন এই ধরনের ছোট স্পেলের ম্যাচগুলো, তো আমরা কিন্তু প্রচুর ম্যাচ খেলি, আমাদের প্লেয়াররা কিন্তু প্রচুরভাবে তৈরি, এবং যেহেতু আইপিএল নামক একটি মেগা ইভেন্ট আমাদের দেশে অনুষ্ঠিত হয়, এবং আমাদের সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন পর্যন্ত যেহেতু ড্রেসিং রুম শেয়ার করে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে, ফলে কী বলুন তো, মানসিকভাবে ইন্ডিয়া এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এবার বাকিটা কি বলুন তো, বাকিটা হচ্ছে আজকের ম্যাচটা আমি মূলত বলবো যে দল ক্লিক করবে সেই দলের জয় আছে, সম্ভাবনা বেশি। এর আগে আইপিএলের আগে যদি দেখি, কোনো নতুন প্লেয়ার যখন তার অভিষেক হয়, তার পারফর্ম কিন্তু সেইভাবে মেলে ধরতে পারে না,
মোটামুটি এই আইপিএল আসার পর কিন্তু সেটা কিন্তু বদলে গেছে। কোনো নতুন প্লেয়ার যখনই ইন্ডিয়া টিমের সুযোগটা পাচ্ছে সে কিন্তু পারফর্ম করে দিচ্ছে, ভালো ক্লিক করে যাচ্ছে। আসলে কি বলুন তো, এই যে আমাদের এই আইপিএল এর মধ্যে দিয়ে না এত ছেলে উঠে এসছে না, এত মানে এই যে একটা কথা বলে না, আমায় দেখ, ও বলে আমায় দেখ, হ্যাঁ, এইরকম একটা কন্ডিশন তৈরি হয়ে আছে এখন ইন্ডিয়ার বেঞ্চ এত শক্তিশালী, হ্যাঁ, যে 2-3টে টিম কিন্তু ইন্টারন্যাশনাল। তারপরে এই ধরনের স্টার প্লেয়ারদের সঙ্গে বেঞ্চ শেয়ার করা, এটাও একটা বড়, সবচেয়ে বড় কথা কি আন্তর্জাতিক প্লেয়ারদের সঙ্গে, আন্তর্জাতিক প্রত্যেকটা আইপিএল হওয়ার কারণে প্রত্যেকটা ধরুন একটা ছেলে যে জীবনে হয়তো রঞ্জি ট্রফি 1-2-3টে ম্যাচ খেলেছে, সে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছে। এই যে দীর্ঘ 2.5 মাস 3 মাস ধরে থাকবার অভিজ্ঞতা, একটু আমরা একটু দেখে নেব যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু থেকে কোন কোন দল জয়লাভ করেছে, একটু দেখে নিই পরিসংখ্যানটা। 1998 সালে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয় এবং বিজয়ী দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এটা কিন্তু আফ্রিকার সবচেয়ে বড় জয় বলা যেতে পারে। 2000 সালে ভারত এবং নিউজিল্যান্ডের ফাইনাল মুখোমুখি হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু নিউজিল্যান্ড। এই খেলাটার কথায় আসবো আপনার কাছে, জানতে চাই অনেক কিছু। এরপর আমরা জানি 2000-এর পরে 2002-এ ভারত এবং নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং বৃষ্টির জন্য যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা। 2004-এ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। এই খেলাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল, একদম ওয়েস্ট ইন্ডিজ টেল এন্ডাররা জয় ফিরিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। 2006-এ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এই আইসিআইসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয় পায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবং 2009-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি মনে থাকবে নিশ্চয়ই আপনার। 2013-তে ভারত জয়ী হয়, ইংল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল সেবার। 2017-তে জয়ী হয়েছিল পাকিস্তান, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানকে হারিয়ে ভারতকে হারিয়ে জয় পায় পাকিস্তান। 2025-এ মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। একটু ফিরে যাই 2000 সালের কথায়। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করেছিল গাঙ্গুলির অধিনায়কত্বে এবং সেইখানে বলা যেতে পারে ক্রিস গেইলস দুর্দান্ত সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছিল। মনে থাকবে নিশ্চয়ই আপনার কথা। সেই ক্রিস গেইলসের অলরাউন্ড পারফরমেন্স কাছেই কিন্তু ভারত হেরেছিল 2000 সালে। তো মনে পড়ে সেই 2000 সালের কথা। হ্যাঁ, এই টিমটাতে ব্যাপারটা কি বলুন তো, 2000 সাল ধরুন আজ থেকে 25 বছর আগে, আমাদের অনেক স্মৃতি হয়তো প্রায় বিলুপ্তির পথে, কিন্তু ক্রিস গেইলস যে ইনিংসটা খেলে ম্যাচটা জিতেছিল কিছুটা হলেও সেটা আমাদের স্মৃতিতে রয়েছে। কিন্তু এই টিমটাতে অনেকগুলো ক্রিস গেইলস আছে। ঠিক মানে নিউজিল্যান্ডের এই টিমটাতে অনেকগুলো ক্রিস গেইলস আছে, কিন্তু এটা আপনাকে ক্ষমতা রাখেন। হ্যাঁ, ওইটা ক্ষমতা, যার ফলে কি বলুন তো, আমি মানে ব্যাক টু দ্য প্রেজেন্ট আর কি, মানে যদি বলেন আপনি, এই আজকের ম্যাচটাতে কিন্তু আমি মানে দুটো টিমকে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমি এইটুকু আপনার কথা, কেউ মানে চট করে কাউকে উড়িয়ে দেওয়া যাবে এমন বলে মনে হয় না। একদম ক্রিস গেইলসের কথা এই কারণে বললাম, যার কারণ ক্রিস গেইলস যেভাবে আন্তর্জাতিক খেলায় নিজেকে জায়গায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু সে অবস্থায় নেই। তিনি বোধহয় গুরুতর অসুস্থ এই মুহূর্তে। তার কারণ আইসিএল থেকে তার একটা বিতর্ক তৈরি হয় আমরা জানি ললিত মোদির সঙ্গে, তারপরে তো তিনি সেই কারণে ক্রিস গেইলসের কথাটা আজকে উল্লেখ করলাম। তো সেই 2000 সাল আর আজকে 2025 বছর পর মুখোমুখি দুই দল, অনেক বদলেছে। একটু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটু রানের স্কোরগুলো দেখে নিই, যে কোন প্লেয়ার কীভাবে রান করেছেন, সর্বোচ্চ স্কোর একটু দেখে নিই আমরা। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ ভারত বাংলাদেশ,
বাংলাদেশ করে 228 রান, ভারতীয় দল 231 রান, অর্থাৎ জয় পায় ভারত। বাংলাদেশকে 6 উইকেট হারিয়ে জয় পেয়েছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ভারত এবং বাংলাদেশ মুখোমুখি। পরবর্তী ম্যাচ পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান করে 241 রান, 49 ওভার 4 বলে অল আউট হয়ে যায় এবং ভারতীয় দল জয় পায় 42.3 ওভারে এবং 6 উইকেটে জয় পায়। পাকিস্তানকে হারিয়ে 6 উইকেটে জয় পায় ভারত এবং সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বা বলা হাই ভোল্টেজ ম্যাচ, পাকিস্তানকে হারিয়ে জয় পায় ভারত। এরপর 2রা মার্চ মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। ভারতীয় দল 249 রান করে এবং নিউজিল্যান্ড 205 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ ভারতীয় দল 44 রানে জয়ী হয়। সেই দুই দল আজকে ফাইনালে মুখোমুখি হতে চলেছে, ভারত এবং নিউজিল্যান্ড। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে এরপর জানি অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া 264 রান করে 49.3 ওভারে এবং ভারতীয় দল 48.1 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। 4 উইকেটে জয়ী হয় ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে 4 উইকেটে জয়ী হয় ভারত এবং সেই জয়ের ফলে আজ ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। অর্থাৎ ভারতীয় দল প্রায় বড় দল যাদের সাথে মুখোমুখি, অস্ট্রেলিয়া ছিল, পাকিস্তান ছিল, নিউজিল্যান্ড, 3 বড় দলকে হারিয়েছে। নিউজিল্যান্ডও কিন্তু ঠিক একই রকম, কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, সব তারাও কিন্তু ধারে মারে অনেকটা শক্তিশালী। তো আজকের এই সব কিছু নিয়ে আলোচনা করব। আজকের খেলা কোন দল এগিয়ে থাকবে, কে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা চলছে। আজকের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে থাকবে, আমরা আলোচনা করব, বিশেষজনের মন্তব্য শুনবো, কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব। তার একটু ছোট্ট অন্য খেলার দিকে যাই। এফসি গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আমরা জানি এই খেলা নিয়ে কিন্তু মোহনবাগান প্রথম থেকেই কিন্তু অত্যন্ত দুর্দান্ত ফর্মে ছিল এবং সেই মোহনবাগান চ্যাম্পিয়ন। আজকে দেখে নিই সেই মোহনবাগান চ্যাম্পিয়নের একটু প্রতিবেদন। As much as they care about being seen as a legend, a part of a larger story that has a beginning, a middle and an end. শিল্ড নিয়ে মাঠেই বাঁধভাঙ্গা সেলিব্রেশন ফুটবলার কোচ কর্তাদের। 3 ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল শিল্ড হাতে পাওয়ার। শনিবার যুব ভারতীতে আইএসএলের চলতি মরশুমে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে জয়ের ধারা বজায় রেখেই টানা দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড হাতে তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এফসি গোয়াকে 2-0 গোল হারিয়ে আইএসএলের ইতিহাসের পাতায় নাম লেখালো মোহনবাগান সুপার জায়ান্ট। 24 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে অবশেষে লিগ অভিযান শেষ করলেন সুভাশিস বোস, জেমি ম্যাকলারেন, জেন্স ক্যামিংস, দিমিত্রি পেত্রাতুস, মনবীর সিং, বিশাল কাইথরা। এবার লক্ষ্য প্লে অফেও জয়ের ধারা বজায় রেখে আইএসএল খেতাব জেতা। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আজকে আমরা নিজেদের হোম গ্রাউন্ডে জিতে আরও বেশি সেলিব্রেশনটা ভালো করে করতে পেরেছি, কারণ ম্যাচটা জিতেওছি। আর আগেই আমাদের শিল্ড কনফার্ম ছিল, বাট গোয়ার এগেনস্টে আমাদের জেতা টার্গেট ছিল যে ম্যাচ জিতেই আমরা শিল্ড তুলব, তো সেটা কমপ্লিট হলো। প্রতিশোধ ঠিক না, অ্যাজ এ চ্যাম্পিয়ন আমরা তো আমাদের হোম গ্রাউন্ডে আমরা অবভিয়াসলি অ্যাজ এ চ্যাম্পিয়ন হয়ে মাঠে নেমেছিলাম, তো ম্যাচ জেতাটা আমাদের টার্গেটও ছিল এবং কর্তব্য। তো আমি খুব প্রাউড আমার টিমের ওপর, আর আমি হ্যাপি যে ব্যাক টু ব্যাক আমি আইএসএল ট্রফি জিততে পারলাম এবং এটাই মোহনবাগান। জয় মোহনবাগান। আমি আগেই বলেছি যে টিমে শুধু একটা পার্সন দিয়ে না, ডেফিনেটলি আমার মেন্টালিটি অ্যান্ড দেন আমাদের সঞ্জীব গোয়েঙ্কা স্যারের মেন্টালিটি অ্যান্ড টিম ও ম্যানেজমেন্টের মেন্টালিটি, কোচ থেকে শুরু করে সিজনের শুরু থেকেই সব প্লেয়ারকে এটাই ফিল করানো হয় যে এই টিমে অলওয়েজ ট্রফির জন্য খেলে এই টিম এবং ট্রফি জিততে হবে। উইদাউট ট্রফি এই টিমে কোনো ভ্যালু নেই।
তো সেটাই আমরা টার্গেট নিয়ে চলি এবং আমার মনে হয় যে মেন্টালিটিটাই আমাদের সবথেকে বড় ফ্যাক্টর। এরপরে জাতীয় ক্যাম্প রয়েছে, এর আগেও আমরা দেখেছি জাতীয় ক্যাম্প থেকে যখনই ফিরেছে মোহনবাগানের বেশ কিছু ফুটবলার সংক্রমণও হয়ে পড়েছে, সেক্ষেত্রে একটা চিন্তা মানে চোট পেয়ে ফিরেছে, একটা কি চিন্তার বিষয় রয়ে যাচ্ছে? সামনে নকআউট ম্যাচ রয়েছে, সামনে সেমিফাইনাল রয়েছে, বাট তার আগে ন্যাশনাল টিমের হয়ে দেশের হয়ে অবভিয়াসলি আমরা চাইবো যে আমরা খুব ভালো পারফর্ম করি এবং দেশকে আগে নিয়ে যাই, এবং আমরা চাইবো যে চোট না হয় কোনো প্লেয়ারের। চলতি আইএসএলে শুধু দুর্দান্ত পারফরমেন্সই নয়, একাধিক নজিরও গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম দল হিসাবে টানা দুবার লিগ শিল্ডের শিরোপা জিতল সবুজ মেরুন ব্রিগেড। আইএসএলের ইতিহাসে মোহনবাগান সুপার জায়ান্টই প্রথম দল হিসাবে লিগ পর্যায়ে 50-এর বেশি পয়েন্ট এবং সর্বোচ্চ 56 পেল। সেই সঙ্গে এক মৌসুমে সবথেকে বেশি 17 ম্যাচ জয়ের রেকর্ডও গড়ল। তার মধ্যে ঘরের মাঠে 11 জয়টাও রেকর্ড বুকে জায়গা করে নিল। এক মৌসুমে রেকর্ড 15 ক্লিনসিট রাখার রেকর্ডও মোহনবাগানের ঝুলিতে। প্রিয় দলের খেলোয়াড়দের হাতে লিগ শিল্ড ওঠার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শনিবার যুব ভারতীর গ্যালারিতে সেলিব্রেশনের আগাম প্রস্তুতি নিয়েই উপস্থিত ছিলেন প্রায় 62,000 সবুজ মেরুন সমর্থক। সবুজ মেরুন জনাকে হতাশ করেনি ফুটবলাররা। এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে মধুর প্রতিশোধটাও নিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম লিগের ম্যাচে এই গোয়ার কাছে 2-1 গোলে হারতে হয়েছিল। শনিবার সন্ধ্যায় সেই গোয়াকে দ্বিতীয় গোলের ম্যাচে 2 গোলে হারালো মোহনবাগান। দুটো ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেলে, কিন্তু এই টিমটা এতটাই ম্যাচিওর এবং কোচ এতটাই ফোকাস রাখতে পেরেছে। আপনারা দেখেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব ফ্ল্যাগ তোলে, আমরা ফ্ল্যাগ তুলিনি। এবার চ্যাম্পিয়ন হয়েও ফ্ল্যাগ তুলিনি, আমরা ফ্ল্যাগ তুলব 10 তারিখ। কারণ কি, এই ফোকাসটাকে আমরা নষ্ট করতে চাইনি। বম্বে ম্যাচ খুব শক্ত ছিল, 2 গোলে লিড নিয়ে ড্র হয়েছিল, এই ম্যাচটা 2 গোলে জিততে পেরেছি। তো সেই জন্য এই ফোকাসটা নড়েনি এবং এইটাকে আমাদের কন্টিনিউ করতে হবে টিল আইএসএল কাপ, তবেই আমাদের পুরো সিজনটা শেষ হবে। গলাটা ধরে আছে, একটু ধরে আছে, হ্যাঁ ধরেছে, একটু চেঁচামেচি করলাম ভেতরে, তার জন্য একটু বেশি হয়ে গেছে মনে হয়। এই জয়টাকে মোহনবাগানের সাম্প্রতিককালের অন্যতম সেরা দল বলে মনে করি। দেখুন, দল পরপরই ভালো হচ্ছে, নাহলে এই 3 বছর 4 বছর ধরে যে সাফল্য মোহনবাগান পাচ্ছে সেটা ঈর্ষণীয় সাফল্য। আইএসএল কাপ, ডুরান্ড কাপ, গত বছর আইএসএল শিল্ড, এবছর আইএসএল শিল্ড, এটা ঈর্ষণীয় সাফল্য। ভারতবর্ষের কোন ক্লাব ছুঁতে পারবে? তো এই সাফল্য শুধু এই বছরের টিম ভালো, গত বছর খারাপ ছিল তা নয়, কিন্তু আমাদের এই মোহনবাগান সুপার জায়ান্ট প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আরও ভালো টিম করতে। তবে এখানেই থেমে থাকতে চান না স্টুয়ার্ট শুভাশিসরা। এবার লক্ষ্য আইএসএল খেতাব জয়। সেই ট্রফি জিতেই আসল সেলিব্রেশন হবে বলে জানিয়ে গেলেন দুজনেই। এই সাফল্য কারো একার নয়, গোটা দলের বলেই মনে করছেন দুজনেই। এদিনের এই গোল সবুজ বেরুনের সমর্থকদের উৎসর্গ করলেন স্টুয়ার্ট। তবে এখানেই থেমে থাকতে চান না তারা। Yeah, it's a special day for everyone involved in the football club, the fans, the owners, all the backroom staff, all the players. It's a massive day, especially this man last week, amazing. It's a great day all round. We knew we were going to lift the shield, but also we knew it would be better if we could get the 3 points also. So to do both, it's been a special day. The family was here, all the boys together, amazing day. Atmosphere top. How many was there? 60,000? Amazing. This is why we love football, you know. Playing in front of these fans, they support us every week, and to give them some silverware. ম্যাচের শেষ বাঁশি বাজতেই যুব ভারতীর গ্যালারিতে শুরু হয়ে যায় অকাল হোলি। গ্যালারি জুড়ে সবুজ মেরুন রং মশালের আলোর সঙ্গে উঠল সবুজ মেরুন আবির, সেই সঙ্গে ফাটল পটকাও। লিগের শেষ ম্যাচে জয়, তার সঙ্গে লিগ শিল্ড জয়। গ্যালারির সঙ্গে মাঠেও ডবল সেলিব্রেশনে মাতলেন সবুজ মেরুন ফুটবলার থেকে শুরু করে কোচ, সাপোর্ট স্টাফ, ক্লাব কর্তারা। AIFF সভাপতি কল্যাণ চৌবের হাত থেকে অধিনায়ক শুভাশিস লিগ শিল্ড নিয়েই সেলিব্রেশনের বাদ ভাঙল যুব ভারতীতে। সবুজ মেরুন থিম সং আমাদের সূর্য বেরুন, এর সঙ্গে 62,000-এর গগনচুম্বী চিৎকারে তখন স্টেডিয়ামে কান পাতা দেয়। রাতের যুব ভারতীর সবুজ ঘাসের বাগান তখন যেন বসন্ত। শিল্ড নিয়ে মাঠের মধ্যেই স্ত্রী, বান্ধব, সন্তানদের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন কোচ মেলিনা থেকে শুরু করে ফুটবলাররা। কলকাতা থেকে রিমিক মাঝি রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখলেন আপনারা, গোয়াকে এফসি গোয়াকে হারিয়ে
লিগ শিল্ড জয় পেল মোহনবাগান। এই মোহনবাগান শতাব্দী প্রাচীন ক্লাব। পার্থবাবু, মোহনবাগানের এই লিগ শিল্ড জয়কে, গোয়াকে হারিয়ে 2-0 গোলে হারিয়ে এই জয়কে কীভাবে দেখছেন? দেখুন, মোহনবাগান এই টিমটা এবছর প্রচণ্ড ধারাবাহিক, এবং এর পেছনে যদি আপনি ইতিহাস দেখেন তাহলে পরে দেখবেন দীর্ঘকাল ধরে মোহনবাগান একটা টিমকে রেখে দিচ্ছে, এবং যেখানে যেখানে প্লেয়ারকে রিপ্লেস করা দরকার ঠিক টাইমলি সেই জায়গাগুলো রিপ্লেস করছে। মোহনবাগানের গত কয়েকটা এপিসোড যদি দেখেন আপনি, তাহলে ম্যাক্সিমাম ডিফেন্সটা নিয়ে খুব প্রবলেম ছিল মোহনবাগানের ডিফেন্সে এবছর ডিফেন্সটাকে অনেক বেশি স্ট্রেনথেন করেছে। মাঝমাঠটা তো মানে ইন্ডিয়ার 1 নম্বর মাঝমাঠ হয়ে আছে, ফরওয়ার্ড লাইনটাও খুব ভালো, বিশেষত দুটো উইং অন্তত মনবীর আর হচ্ছে লেস্টন কোলাসো যেভাবে অপারেট করছে মানে হাফ থেকে, তাতে হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনটা খুবই ভালো। বিশেষত হাফে আপনার কালকে গোল করলো, নামটা মনে আসছে না এই মুহূর্তে, হ্যাঁ হচ্ছে যদি গ্রেট স্টুয়ার্ট একটু স্লো, কিন্তু ও হোল্ড করে মাঝমাঠে বলটাকে হোল্ড করে দুটো উইংকে হচ্ছে ডেলিভার করছে, হ্যাঁ। এবং ফলে কি বলুন তো, যে মোহনবাগানের আক্রমণ ভাগটা খুব ভালো হওয়ার কারণে এবং টিমটা দীর্ঘদিন ধরে একটা একসঙ্গে থাকবার কারণে এবং টিমের মধ্যে ইগো ক্লাস যেটা মলিনা করতে পেরেছে, এটা হচ্ছে যে টিমের ভেতরে ইগো ক্লাসটা একদমই নেই। প্লাস হচ্ছে কি বলুন তো, যে আপনার বেঞ্চটা খুব শক্তিশালী, যে কোনো একটা প্লেয়ার চোট আঘাতে মাঠ থেকে বেরিয়ে গেলে তার রিপ্লেসমেন্ট সবসময় মোহনবাগানের কাছে থেকে যাচ্ছে, এবার থেকে গেছে, হ্যাঁ এবার থেকে গেছে। ফলে মোহনবাগান কিন্তু অপ্রতিরোধ, কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে মোহনবাগান কিন্তু অনেক চান্স তৈরি করছে, ক্রিয়েট করছে অনেক, কিন্তু গোল কিন্তু সেই তুলনায় আসছে না। এটাই হচ্ছে সেইটাই একটা বড় বেশি গোল নিয়ে যে এগিয়ে যাওয়া সেটা হচ্ছে না। মানে কিছু কিছু ম্যাচে ক্লিক করেছে, সেখানে গোল হয়েছে অনেকগুলো, কিন্তু বড় ম্যাচগুলোতে কিন্তু খুব বেশি গোল হচ্ছে না। এই জায়গাটা আশা করি ওই মানে শেষ গ্রুপ 6-এর যে এটা, সেখানে মোহনবাগানকে আরও একটু নজর দিতে হবে এই জায়গাটা। মোহনবাগান এবছর চ্যাম্পিয়ন দেখছি, আইএসএল। আপনাকে জানতে যাবো, এই যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই প্রধান প্রতিপক্ষ, যদি আইএসএলে দেখি অনেকটা পিছিয়ে বাড়ে ইস্টবেঙ্গল, কোথাও কি দল গঠনে কোথাও কি অবশ্যই ব্যর্থতা, খেলোয়াড় যে রিক্রুটমেন্টগুলো খুব বাজে হয়েছে, যেটা হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গল টিমের, মানে এরকম রিক্রুটমেন্ট আমিও দেখিনি। তো রিক্রুটমেন্ট যদি ভালো না হয় তাহলে আপনার খেলবে কোথায়, প্লেয়ারগুলো তো ঠিক জায়গা প্লেয়ার নাই। ঠিক। যদি আমরা দুই দলের একটা জিনিস চিন্তা করি, তো ইস্টবেঙ্গলে মোহনবাগানের তুলনায় ডামাডোলটা একটু বেশি। কয়েকদিন আগে বিক্ষোভ হয়ে গেল নির্বাচন নিয়ে, সেরকম কিছু ছবি কিন্তু ইস্টবেঙ্গলের চোখে পড়ে না, কিন্তু খেলার মাঠে ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে কিন্তু বেরিয়ে গেল মোহনবাগান প্রত্যেকটা ক্ষেত্রেই যদি বলি। এমনকি লিগ শিল্ড জয়, আইএসএলেও যথেষ্ট সামনের দিকে রয়েছে। আপনি তো বলেই বসলেন যে চ্যাম্পিয়ন দেখছেন, এখন চ্যাম্পিয়ন সে তো পরে বোঝা যাবে, কিন্তু বলা যেতে পারে ধারে বারে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে, অপ্রতিরোধকে আটকানো খুব মুশকিল আছে, খুবই ভালো খেলছে তারা, ওদের বোঝাপড়াটা এত ভালো প্রত্যেক প্লেয়ারের মধ্যে, সেটা আমি অন্য টিমে ইস্টবেঙ্গলে দেখছি না। একটা ম্যাচ খেলে 3টা ম্যাচ আবার হেরে যায়, বুঝলেন, ওদের বোঝাপড়াই নেই। রিজার্ভ বেঞ্চটাও, ওদের রিজার্ভ বেঞ্চেও কিছু নাই, বুঝলেন। অ্যাকচুয়ালি প্লেয়ার যদি আপনি সঠিক নির্ণয় না করেন যদি, তাহলে অসুবিধাই আছে, বুঝলেন। একদম। সামনে যে আইএসএল রয়েছে, আইএসএলে বেঙ্গালুরু এফসিও রয়েছে, সুনীল ছেত্রী এই বয়সেও গোল করে যাচ্ছেন, আবার তো জাতীয় দলে ঢুকে গেল, আবার তো জাতীয় দলে আবার খেলা আছে। এই সব কিছু নিয়ে আলোচনা করব, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ক্ষেত্রে সবচেয়ে যেটা পাওনা সেটা হচ্ছে বিরাট কোহলির ফর্ম, দুর্দান্ত ফর্ম। আর বিরাট কোহলির এই ফর্মের রহস্য বলতে পারবেন বিরাট কোহলির প্রাক্তন কোচ, কি বলেছেন তিনি, আমরা একবার শুনে নিই।
भारत जिस तरह खेल रहा है तो मुझे पूरी आशा है कि भारत अच्छा करेगा और भारत ये चैंपियनशिप ट्रॉफी जीतेगा, क्योंकि अभी तक अगर आप देखें सारे ही मैचेस भारत ने अच्छे से जीते हैं और सभी कंट्रीब्यूट कर रहे हैं उस विक्ट्री में, तो भारत एक अच्छी टीम की तरह खेल रहा है। तो मुझे पूरी आशा है और कॉन्फिडेंस भी है कि भारत ये मैच जीतेगा। सर विराट कोहली ने जिस तरह परफॉर्म किया है, सेंचुरी और 80 रन मारे हैं, बिल्कुल फॉर्म में नजर आ रहे हैं विराट कोहली, तो कल भी लग रहा है कि विराट जो है फॉर्म बरकरार रखेंगे। बिल्कुल मुझे पूरी आशा है एंड आई एम होपफुल एंड प्रेइंग आल्सो दैट ही कंटिन्यूज हिज फॉर्म, और जिस तरह की फॉर्म में है वो अगर वो उस तरह ही खेलता है तो भारत जरूर ये मैच जीतेगा। শুনলেন কি বললেন বিরাট কোহলির প্রাক্তন কোচ। বিরাট কোহলির এই ফর্মের রহস্য, কারণ বিরাট কোহলির রানিং বিটুইন দ্য উইকেট দুর্দান্ত, ফিল্ডিং এই মুহূর্তে এই বয়সে এসেও দুর্দান্ত ফিল্ডিং কিন্তু করছেন বিরাট কোহলি। যদি আপনি 50-50 বললেন, এই দলে যদি জসপ্রীত বুমরা থাকতেন তাহলে আপনার পরিসংখ্যানটা কি বলতো পার্থবাবু? দেখুন, উইকেট যতই স্লো হোক, হ্যাঁ, উইকেটে বল পরে থমকে আসুক, জসপ্রীত বুমরা এই মুহূর্তে আনপ্লেবল বোলার। ওর গতি এবং সুইং ভেরিয়েশন, পুরনো বলে রিভার্স করানো এবং হচ্ছে আপনার ইয়র্কার, এগুলো এই মুহূর্তে পৃথিবীর ক্রিকেটে একেবারে আনপ্লেবল কন্ডিশনে জসপ্রীত বুমরাকে তুলে নিয়ে গেছে। তো জসপ্রীত বুমরার যেটা নেই সেটা আমাদের দুর্ভাগ্য, যে আমরা হয়তো ম্যাচটা আমাদের অনেক সহজ হতো যদি বুমরা খেলতো, তাহলে এগিয়ে রাখা যেত, কিছুটা এগিয়ে রাখা যেত। হ্যাঁ, তবু কি বলুন তো, যে যারা আছে তাদের নিয়েই ভাবতে হবে। আপনি বিরাট কোহলির কথা বললেন, তার কোচের কথাও শোনালেন। হ্যাঁ, দেখুন বিরাট কোহলি কি বলুন তো, ডেডিকেটেড প্লেয়ার। এই 36 বছর বয়সে উইকেটের মধ্যে রানিং বিটুইন দ্য উইকেটে ওর মতো ফার্স্ট এই মুহূর্তে নতুন ডাউন হয়, ঠিক আছে, এটা একটা। ও নিজেকে নিজের লাইফস্টাইল যদি আপনি একটু দেখবেন, আমরা কাগজের মধ্য দিয়ে যেটা জেনেছি যে এখনও হচ্ছে খাবার দাবার ব্যাপারে, যে খাবারটাতে একটু ফ্যাট আছে, ফ্যাট ডেভেলপ করতে পারে, একটু মোটা হওয়ার চান্স আছে, বিরাট কোহলি সেই খাবারটাকে স্কিপ করতে পারে। এবং যে কোনো খাবারও যে কোনো দিন মানে দিনের পর দিন হচ্ছে ক্রিকেটের স্বার্থে ও জীবনটা স্যাক্রিফাইস করতে যেতে পারে। এই সমস্ত করে পরিশ্রম করা, ম্যাচ খেলবার জন্য, রঞ্জি এবার অফ ফর্মে ছিল, রঞ্জি ম্যাচ খেলতে দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলতে নেমে যাচ্ছে। এই যে ক্রিকেট অন্তঃপ্রাণ বিরাট কোহলির, এটা বিরাট কোহলিকে কি বলতো 36 বছর বয়সে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। এই বিরাট কোহলি সম্পর্কে দেখুন, আমাদের বলা তো বিরাট কোহলি সম্পর্কে খুবই ছোট, আমরা বিরাট কোহলি সম্পর্কে বলা, তবে কি বলুন তো, বিরাট কোহলিকে দেখে নতুন প্রজন্মের শেখা উচিত কি ডেডিকেশন থাকলে পরে, কি হচ্ছে নিজেকে নিবেদিত প্রাণ করে দিতে পারলে যে বিরাট কোহলি হওয়া যায় একদম। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য বিরাট কোহলি সম্পর্কে। একদিকে বিরাট কোহলি, অন্যদিকে কেন উইলিয়ামসন। যদি বলা যায় দুই স্টার, বা অনেক সময় দুজনকে তুলনাও করা হতো যে কে এগিয়ে কে পিছিয়ে, তো আজকের এই ফাইনাল ম্যাচের আগে বিরাট কোহলির আমরা জানি রাজীব শুক্লাও বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছে, উইলিয়ামসনও রানের মধ্যে রয়েছেন। আজকের খেলা নিয়ে রাজীব শুক্লা তিনি কি বলেছেন একবার শুনি। मैं समझता हूँ जिस तरह से टीम इंडिया खेलती हुई आई है, सारे मैच जीत के वो फाइनल में पहुँचे हैं, तो मोस्ट डिजर्विंग टीम है। खिलाड़ियों में पूरा जो है ज़बरदस्त आत्मविश्वास है, और मुझे पूरी उम्मीद है कि कल का मैच वो जीत के जो है चैम्पियन ट्रॉफी की चैम्पियन बनेंगे। हमने डे 1 से कहा है कि टीम इंडिया बहुत मतलब मजबूत है, और चाहे बॉलिंग डिपार्टमेंट हो चाहे बैटिंग डिपार्टमेंट, दोनों में परफेक्ट जो है बैलेंस है। इसलिए हमें पूरी उम्मीद है कि हम कल चैंपियन बनेंगे। तो विराट कोहली और रोहित शर्मा दोनों शानदार फॉर्म में, तो लग रहा है कि कल भी विराट का बल्ला। विराट कोहली, रोहित शर्मा, शुभमन गिल सभी फॉर्म में है, सब अच्छा प्रदर्शन, बॉलर्स हमारे अच्छा प्रदर्शन कर रहे हैं, तो क्या फिर तो अच्छी टीम है, मतलब न्यूजीलैंड भी अच्छी टीम है, लेकिन मुझे लगता है हम न्यूजीलैंड को एक बार हरा चुके हैं। শুনলেন রাজীব শুক্লার কথা, একদম আশাবাদী। তো আজকের এই খেলার আগে কেন উইলিয়ামসন এবং বিরাট কোহলি এই দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখছেন? দেখেন,
বিরাট কোহলি উইলিয়ামসনে প্রথমে কম্পেয়ার করাটাই ভুল। দুইজনই হচ্ছে দুটো টিমের টার্ম কার্ড, বুঝলেন তো? আর দুইজনই খুব দেখে শুনে খেলে। আপনি দেখবেন বিরাট কোহলি প্রথমে কিন্তু একটু সেট হতে সময় লাগে, উইলিয়ামসনেরও তাই কিন্তু। আর উইলিয়ামসন এমন খেলে তা আপনি বুঝতে পারেন কিন্তু রান হয়ে যাচ্ছে, বড় করে নেয় সবসময়। হ্যাঁ, সবসময় দেখবেন সিঙ্গেল চলেই যাচ্ছে। আপনি দেখবেন 6-4 মারেও কিন্তু 300 পৌঁছায়, আবার সিঙ্গেল নিয়েও কিন্তু 300ই পৌঁছায় কিন্তু। আপনি দেখবেন সে সেম জিনিসটা কিন্তু বিরাট কোহলি। তো দুটো টিমের দুটো টার্ম কার্ড, এই দুইজন যদি দুই টিমের পারফরমেন্স না করে তাহলে দুটো টিমের পক্ষেও মানে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য ওদের কম্পেয়ার করাটাই ভুল আছে, বুঝলেন তো? এখানে কম্পেয়ার করা খুব অসুবিধা। দুইজনই ভালো, গ্রেট প্লেয়ার, গ্রেট রানিং বিটুইন খুবই ভালো। সব বললাম কি আপনাকে আমি, যে আমি আমার এতদিন দেখছি দুর্দান্ত ফিল্ডারও, ফিল্ডিং সব কিছু বলছি আপনাকে আমি। আবার যখন দরকার হবে 6-4 বার ঠিক দেখবেন সেই সময় এরা দুইজনে জ্বলে ওঠে। আবার দেখবেন শেষের দিকে দেখবেন আপনার প্রথমের দিকে দেখবেন আপনার বলটা বেশি থাকে, রানটা কম থাকে। শেষের দিকে দেখবেন আপনার বল আর রান সমান হয়ে যায়। ঠিক একদমই। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন দুজনেই দুই দলের ট্রাম্প কার্ড, যেটা বললেন প্রসন্নবাবু, সত্যি তাই। এবং আজকের খেলায় বড় ম্যাচ কে জ্বলে ওঠেন? ভারত দলের একগুচ্ছ তারকা রয়েছেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা রয়েছেন শুভমান গিলও। জ্বলে ওঠেন কে, তার উপর নির্ভর করছে চ্যাম্পিয়ন। বোলিংয়ে মোহাম্মদ শামি রয়েছেন কুলদীপ যাদব রয়েছেন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী। এখন কাদের হাত ধরে আজকের এই তাজ হাতে ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দুই দলই দুর্দান্ত ফর্মে রয়েছেন, শুধু নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার সুবাদে কিছুটা হলেও এগিয়ে, তেমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। আজকের এই ফাইনাল ম্যাচ নিয়ে কুলদীপ যাদব তিনি কি বলছেন একবার শোনাই। खिलाड़ियों के लिए, देशवासियों के लिए भी, और लेकिन जो हमारी टीम इंडिया खेल रही है रोहित शर्मा के नेतृत्व में बहुत अच्छा प्रदर्शन कर रही है, और विराट कोहली एक अच्छे फॉर्म में है। और उन्होंने जहां पाकिस्तान के अगेंस्ट रन बनाया वहीं उन्होंने ऑस्ट्रेलिया के अगेंस्ट रन बनाया। इस टाइम श्रेयस अय्यर भी बहुत अच्छी बैटिंग कर रहे हैं, और जो इस एक पार्टनरशिप अच्छी होनी चाहिए। जब हम बैटिंग करें तो हमारे रन स्कोर बोर्ड पे 300 प्लस रहें, और जब हम बॉलिंग करें तो उनके विपक्षियों को कम से कम 240 और 260 रन के अंदर ही रोक लें, क्योंकि हो सकता है विकेट स्पिन करे। विकेट को देखते हुए जो हमारे कप्तान ने 4 स्पिनर्स खिलाए, बहुत ही शानदार प्लान है। तो ये 4 स्पिनर अगर अपनी अच्छी गेंदबाजी अपने बराबर पे कर देते हैं तो वो टीम 220-240 पे उलझ के रह जाएगी। जो जैसा मुझे लगता है कि वरुण चक्रवर्ती ने उनके अगेंस्ट 5 विकेट लिया हुआ, वो भी न्यूजीलैंड के खिलाड़ियों को एक प्रेशर बना हुआ है। और रही बात कुलदीप यादव और अक्षर पटेल और जडेजा की, तो इन लोग को लग के रहना है, रन नहीं देना है, विकेट मिले या ना मिले अपने लाइन पे पकड़ के रखना है। जो हमारा सबसे बेहतरीन बॉलर है शमी, अगर वो अपनी क्षमता के हिसाब से अगर स्टार्टिंग विकेट निकाल देते हैं तो हम ये पक्का मैच पकड़ लेंगे। শুনলেন কুলদীপ যাদবের কোচ কি বললেন। তিনিও কিন্তু কুলদীপ যাদবের ভরসা রাখছেন তার শিষ্য বা তার ছাত্র তার উপরে। এবার আজকের যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে, টস একটা বড় ফ্যাক্টর হতে পারে, এবং ধারে ভারে দুই দলকে কিন্তু সমান রাখছেন পার্থবাবু, প্রসূনবাবুরা। এখন দেখা যাক কোন দল শেষ লড়াইটা, স্নায়ুর চাপটা কোন দল নিতে হয় সেটাই বড় প্রশ্ন। দুই দলেই রয়েছে একাধিক তারকা। যদি আমরা বোলিংয়ের দিক থেকে বিচার করি, মোহাম্মদ শামি চোট থেকে ফিরে এসছেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তীও। তো বরুণ চক্রবর্তীর এই যে রানের একদিকে যেমন রান কম দিচ্ছেন, ইকোনমি রেটটা যথেষ্ট ভালো, পাশে উইকেট টেকিং বোলার। কী বলবেন বরুণ চক্রবর্তীর পারফর্ম নিয়ে? যেমন বরুণ চক্রবর্তীকে খুব বেশি কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়াররা বা অন্যান্য দেশের প্লেয়াররা খুব একটা বেশি খেলেনি, নতুন ছেলে এবং অত্যন্ত ভেরিয়েশন আছে ওর হাতে। ও হচ্ছে সবচেয়ে বড় কথা, ওর হাইটটা খুব বেশি, অনেক ওপর থেকে ডেলিভারি করে এবং দুদিকেই বল নড়াতে পারে ভালো, সঙ্গে ফ্লিপারটা খুব ভালো আছে। হ্যাঁ, যে গতি কমিয়ে বাড়িয়ে হচ্ছে আপনার ব্যাটসম্যানদেরকে বিভ্রান্ত করতে পারে। আজকের ম্যাচে বরুণ চক্রবর্তী কিন্তু নিউজিল্যান্ডের দুই দলের মধ্যে তবু আমি একটু বরুণ চক্রবর্তী আছে অবশ্যই, কিন্তু আমার যেটা স্ট্র্যাটেজি আর কি, এখন দেখেন ওরা বড় সব নিজের মতো করবে, এখন কোচ ক্যাপ্টেন সবাই আছে, কিন্তু এখানে যদি একটা চেঞ্জ করা যায়
যেটা আমার হিসাবে আর কি, কেন নিউজিল্যান্ডের 4-5টা লেফটি আছে, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, তা আমাদের রাইট আর্ম অস্ট্রেলিয়ান নাই কিন্তু সেখানে যদি, আর আমি আগের ম্যাচে দেখলাম আপনার অস্ট্রেলিয়া ম্যাচে কুলদীপ যাদব কিন্তু এখনও কিন্তু অতগুলো ম্যাচ খেলে 5টা উইকেট পেয়েছে। কিন্তু কুলদীপ যাদবকে যদি আমরা ওখানে যদি ড্রপ করে যদি আমরা ওয়াশিংটন সুন্দরকে যদি খেলাতে পারি, তাহলে আমরা একটা অফ স্পিনার পেলাম। কারণ আমাদের নিউজিল্যান্ডের 4 থেকে 5টা আপনার লেফটি ব্যাট আছে, তো লেফটি ব্যাটের জন্য যদি অফ স্পিনটা হয় তাহলে ওরা একটু অসুবিধায় পড়বে। প্লাস হচ্ছে ওয়াশিংটন সুন্দর 20 থেকে 25 রান করে দেওয়ার ক্ষমতা ওরা আছে, তাহলে আমাদের কি হবে 9টা ব্যাটসম্যান কিন্তু আমাদের সে জায়গাটা কিন্তু আমরা আর একটু এগিয়ে থাকি। ওয়াশিংটন সুন্দর ব্যাটও 20-25 রান কিন্তু করে দিতে পারে, বুঝলেন তো? একদমই তাই। একদম কোন দল নিয়ে নেবে, দলে কি কোনো পরিবর্তন আসে নাকি এই দলই থাকে, সেদিকে আমাদের নজর থাকবে। দুর্দান্ত ফর্মে রয়েছে দুই দলই, এবং ফর্মে থাকার সুবাদেই আজ ফাইনাল, হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। যদি বলা যায় ভারতীয় দল অনেকটা তৈরি দল, নিউজিল্যান্ডও অনেকটা তৈরি, দুই দলেই দুর্দান্ত খেলোয়াড় রয়েছেন। ভারতীয় দলে রোহিত শর্মা কিছুটা অফ ফর্মে থাকলেও বড় প্লেয়ার, বড় ম্যাচে জ্বলে উঠতে জানেন। বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার, কেন উইলিয়ামসন রয়েছেন, রচিন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে রয়েছেন, টিম লাথম। এখন দেখা যায় যেই দল বেশি লড়াই দিতে পারবে সেই দলই কিন্তু আজকের চ্যাম্পিয়ন হবে বলার অপেক্ষা রাখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। এখন দেখা যাক টস একটা বড় ফ্যাক্টর হতে পারে, এবং টসে বা কোন দল চ্যাম্পিয়ন হয় সেদিকে আমাদের নজর থাকবে। আর খেলা নিয়ে দুর্দান্ত আপডেট প্রত্যেক সময় আমরা দিতে থাকবো। ট্রাইব টিভি পর্দায় নজর রাখুন। নমস্কার।